সকলকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আমি রজত শুভ্র রায়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি অতি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি বিষয়, যেটি আসলে প্রতিটি শিক্ষার্থীদের মনে সবার প্রথমে একটা সম্বোধন বা ডাউট আসে, যে বলে যে ভাইয়া আমি বাংলা ব্যাকরণে সব পারি, কিন্তু সমাসটা আসলে আমি বুঝি না। আমি কি তাহলে এইচএসসি এক্সামে 5 মার্ক যে সমাসে থাকছে সেটা না আনসার করে অন্য কিছু আনসার করব, বা ওই 5টা মার্ক কি ভাই আমি সেরে আসবো বা ছেড়ে চলে আসবো বা আনসার করব না? তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের আগামীতে সামনের মাসেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং দিন খুব বেশি বাকিও নেই, তো সেক্ষেত্রে আমরা জ্যাক থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে সমাস। এবং আমি আছি জ্যাকের পক্ষ থেকে। এখানে হচ্ছে জাভেদ জাফরি নামে শ্রদ্ধেয় শিক্ষক, আমার নিজেরও শিক্ষক, এবং অ্যাডমিশন টাইমেও দেখা গিয়েছিল আমি তার কিছু অ্যাসিস্ট্যান্স নিয়েছিলাম। তো আমার শ্রদ্ধেয় শিক্ষক জাভেদ জাফরি স্যার, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং জ্যাকের উনি একজন সিইও বলা যায়, এবং উনি হচ্ছে ইংলিশ বিচিত্রার একজন অন্যতম লেখক। এবং আমরা মূলত আজকে স্যারের একটি প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্ম জ্যাকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব, আগেও বলেছি, সমাস। এখন বলে রাখি যে ব্যাপারটা হচ্ছে যে জ্যাকে জাভেদ জাফরি স্যার হচ্ছে 19তম হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন টেস্টে মানবিক বিভাগ থেকে। তো উনি হচ্ছে এখন মনে হয় ঢাকা ইউনিভার্সিটি থেকেই ল, এলএলবি এবং এলএলএম শেষ করেছেন, এবং ওনার প্ল্যাটফর্ম থেকে মূলত আজকে আমি এর কাছে ক্লাসটি নিচ্ছি একজন ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকের ক্লাসে আমি আসলে সময় খুব বেশি কালক্ষেপণ করছি না, আমি ক্লাসে চলে যাচ্ছি, এবং তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে আসলে ক্লাসটি ঠিক মতো তোমরা পাচ্ছ কিনা, বা ক্লাসটি তোমরা আসলে ভালো মতো শুনতে পাচ্ছ কিনা। যদি ব্যাপারটা এরকম হয় যে তোমরা ক্লাসটি শুনতে পাচ্ছ না, তাহলে দয়া করে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো এবং এই ক্লাসটি তোমরা শেয়ার করতে পারো। তাহলে কি হবে, তোমার যে বন্ধুরা আছে যারা সামনে এইচএসসি এক্সাম দিবে বা এক্সাম দিয়েও দিয়েছে, সামনে অ্যাডমিশনে আছে, তো তোমাদের বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট 3 ইউনিটেই কিন্তু, বিশেষ করে যারা মানবিক থেকে এক্সাম দিচ্ছ তাদের কিন্তু তোমার বি ইউনিটে, যেটা হচ্ছে যে সাবজেক্ট বা কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে, সেই ভর্তি পরীক্ষাটিতে কিন্তু তোমরা দেখা যাচ্ছে তোমাদের সমাজ থেকে একটি করে কোয়েশ্চেন থাকে, এবং সায়েন্স থেকে হোক কিংবা বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে হোক অথবা হিউম্যানিটিজ গ্রুপ থেকে হোক, তোমরা যদি তোমাদের খুবই শ্রেষ্ঠ এবং খুব ভালো একটা বিষয় পেতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তোমরা যদি বি ইউনিট অ্যাসপাইরেন্ট হও বা ভর্তি ইচ্ছুক হও, এই ক্লাসটি মূলত তোমাদের জন্যই করা হয়েছে। অর্থাৎ 2024 ও 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী এবং একই সাথে যারা কলেজে উঠবে, এইচএসসি এক্সাম দিয়েও দিয়েছো, এইচএসসি 27 বা এইচএসসি 26 পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু সমাসটি কাজে লাগে। এছাড়াও বিসিএস, ব্যাংক জব সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ অপশনে কমপক্ষে একটি বা দুটি সমাস থেকে প্রশ্ন আসেই। ইভেন বিসিএস এর যে প্রিলিমিনারি এক্সামেও কিন্তু সমাস থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে বা এসেছে বা ভবিষ্যতেও আসবে। তো সেক্ষেত্রে সমাস এমন একটি টপিক, এমন একটি ইউনিভার্সাল বা সর্বজনীন টপিক, যেটা আসলে সকল শিক্ষার্থীর অথবা বাংলাদেশের চাকরির প্রত্যাশী হোক, স্কুলে পড়ুয়া হোক বা কলেজে পড়ুয়া হোক কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হোক, সকলের জন্যই কিন্তু সমাস একটি গুরুত্বপূর্ণ টপিক। এবং তোমরা জেনে থাকবে যে সমাস কিন্তু আসলে অনেক সময় একটা কথা আছে যে সমাস লাগে হচ্ছে 6 মাস, মানে একটা সমাস শেষ করতে 6টা মাস লেগে যাচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করবো আজকের ক্লাসের মধ্যে তোমাদের সমাজ সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে তোমরা অবশ্যই ক্লাসের মাঝে প্রশ্ন করবে, তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে, যার মাধ্যমে কিন্তু আসলে আমরা ক্লাসটার মাধ্যমে আমরা আসলে কিছু শিখতে যাচ্ছি। একটা কথা আছে যে প্রমোদ চৌধুরীর, যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়, শিক্ষার্থীদের তা অর্জন করতে সক্ষম করায়। তো আমি এরকম একজন শিক্ষক হতে চাই, বা তোমাদের আমি এরকম একজন মেন্টর হতে চাই বা ইনস্ট্রাক্টর হতে চাই একটা জায়গার বা একটা প্লেসের বা একটা প্ল্যাটফর্মের, যেখানে আসলে আমার শুধু শিক্ষা দানটাই আমার হবে না, সেখানে তোমরা শিক্ষার্থীরা সেটা অর্জন করতে সক্ষম হবে। তো আমরা আসলে কথা বাড়াচ্ছি না, আমি আগেও বলেছি আমি রজত শুভ্র রায়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সালের নৃবিজ্ঞান বিভাগে, এবং আমি বর্তমানে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি।
তো আজকের ক্লাসটিতে আমি তোমাদের সমাস নিয়ে সমাসের যত আদ্যপান প্রদানকারীর জন্য আমরা একটি জ্যাকের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অ্যাডমিশনের একটি বই তোমাদের উপহার হিসেবে দেয়া হবে। এবং এরপর যতগুলো আমি ক্লাস নিব জ্যাকের হয়ে লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, সবগুলোতেই কিন্তু ক্লাস শেষে তোমাদের জন্য কিছু টাস্ক থাকবে ছোটখাটো, যে টাস্কগুলো তোমরা সম্পন্ন করার মাধ্যমে তোমরা কিন্তু জ্যাকের পক্ষ থেকে বা জ্যাকের পক্ষ থেকে কোন একটি বই উপহার পেতে পারো, যা আসলে তোমার অ্যাডমিশন জার্নিতে বা তোমার এইচএসসিতে বা তোমার গ্রামারে বা বিভিন্ন ক্ষেত্রে তোমার জন্য একটি অপরিহার্য বই, যেটা তোমাকে আসলে কিনতে হবে ভবিষ্যতে। সেই বইটা আমি জ্যাকের পক্ষ থেকে তোমাদের দেয়া হবে এই ক্লাসে যারা সবচেয়ে বেশি শেয়ার করবে, অথবা এই ক্লাসে যারা সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্টিভ থাকবে, কমেন্ট করবে, সকলকে জানাবে। এবং সবার শেষে আমি আজকে যেহেতু আমি সমাস পড়াচ্ছি, আজকের ক্লাসের শেষে আমি তোমাদের জন্য 30টি সমাসের একটা কোয়েশ্চেন বা একটা মডেল টেস্ট টাইপের কিছু একটা বানিয়েছি, যেটার মার্ক হবে 30। এবং যারা 30-এ 30 পাবে তাদের মধ্যে দৈব চয়নে একজনকে জ্যাকের পক্ষ থেকে অ্যাডমিশনের একটি বই গিভ অ্যাওয়ে করা হবে। এবং আমাদের পেজ থেকে তোমাদের জানানো হবে আসলে আগামীকাল বা পরশু দিনের মধ্যে যে বিজয়ী কে, এবং সেই বিজয়ী কিংবা বিজয়িনীকে অথবা মেধাবী কিংবা মেধাবিনীকে আমরা জ্যাকের পক্ষ থেকে, এবং জ্যাকের পক্ষ থেকে শুধু না আমার নিজের পক্ষ থেকে আমি তোমাদের একটি বই উপহার দিতে চলেছি। তো আসলে আমরা কালক্ষেপণ করতে চাচ্ছি না, কারণ সমাস ক্লাসটা বিশাল বড়, ইভেন আমার অনেকগুলো স্লাইড আসলে বানানো হয়েছে সমাস নিয়ে। তো যেহেতু সমাস এমন একটি টপিক যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা আসলে কালক্ষেপণ করবো না, আমরা ক্লাসে চলে যাব। তো তোমাদের এটা আমার ওভারভিউ আজকের ক্লাসের, এবং তোমরা যত দ্রুত পারো জয়েন হয়ে যাও। এবং লাইভে কতজন আছে সেটা আসলে ডিপেন্ড করছে একটা ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের জন্য। তো আশা করি যে তোমরা আসলে ক্লাসটি করবে, এবং ক্লাসটি রেকর্ডিং থাকবে আমার ওয়ালে, জ্যাকের ফেসবুক পেজে। সো তোমরা যত যুক্ত হবে আসলে ক্লাসটি ততটুকুই আনন্দনীয় হয়ে যাবে সকলের জন্য। তো সেদিক দিয়ে যদি চিন্তা করা আজকে তোমাদের সমাসের একদম আদ্যপান্ত আমরা তোমাদের শেখাতে চেষ্টা করব। তো আমি কালক্ষেপণ না করে আমি ক্লাসে চলে যাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে সমাস বাংলা বা বাংলা দ্বিতীয় পত্রে আছে। এবার উল্লেখ্য আজকের ক্লাসটি মূলত যতটা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও এইচএসসি এক্সামে তোমরা জেনে থাকবে বাংলা দ্বিতীয় পত্র অংশে 5 মার্ক থাকে সমাসের উপর। তো এরকম থাকে যে সিলেবাসে সমাস অথবা ব্যাকরণিক, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, অথবা এরকম থাকে যে সমাস অথবা অন্য একটা টপিক। কিন্তু দেখা যায় কি তোমার সমাস প্রকৃতি প্রত্যয় ছাড়া যদি তোমার রিটেন কোনো একটা টপিক আসে, তাহলে কিন্তু তুমি সমাস যদি বাদও দিতে চাও তুমি তো বাদ দিতে পারবে, কিন্তু সমাস যদি তুমি 5টা ঠিক লিখতে পারো, 8টা থেকে 5টা দিতে হয়, তাহলে কিন্তু তুমি পূর্ণ 5 নম্বর পেয়ে যাচ্ছ। এবং এতে কিন্তু তোমার অনেক সময় বাঁচছে, যেটা তুমি আসলে রিটেন অংশে ভালো করে লেখার জন্য এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে লেখার জন্য কিন্তু তোমরা যথেষ্ট সময় পাচ্ছ। তো এখন ধরো তোমরা সমাস বাদ দিয়ে দিলে, তোমরা কি পড়া শুরু করলে, এর বদলে যেটা আছে মানে কোনো একটা প্রশ্ন বা অন্য কিছু, তাহলে দেখা যাবে তুমি যতই ভালো দেখো, একটা টিচার কখনো লিটারেচার বা রিলেটিভ কোয়েশ্চেনে 5-এ 5 দেয় না, 4.5 পাবে, 4 পাবে, 3 পাবে, 2 পাবে। তাই আমার অত্যন্ত 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 অনুরোধ তোমাদের সকলের কাছে, আদেশ নয় উপদেশ নয়, অনুরোধ যে তোমরা সমাসটি ভালো করে পড়ে যাও, যাতে তুমি 5টা মার্ক নিশ্চিত করে চলে আসতে পারো। এবং ভবিষ্যতে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর এক্সাম দিবে, অথবা গুচ্ছতে এক্সাম দিবে, অথবা যা শোনা যাচ্ছে সামনে একই পরীক্ষা পদ্ধতি আসতে পারে, তো আমাদের সামনে যা আছে আসলে তা আমাদের চিন্তা করলে হবে না, সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। এবং আমাদের কিন্তু মন দিয়ে পড়াশোনাটা শেষ করতে হবে, অবশ্যই আমাদের কিন্তু মন দিয়ে পড়াটা শেষ করতে হবে। এটা আমাদের সর্ববৃহৎ একটা কাজ, যে আসলে এক্সাম তোমার কিরকম হবে বা এক্সামের স্ট্রাকচারটা বা হায়ারার্কিটা কেমন হবে, এটার চেয়ে অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি তোমাদের পড়াশোনাটা গুছানো। কারণ তোমার পড়াশোনা যদি গোছানো হয়, তোমার যেরকম কোয়েশ্চেনই আসুক ইউ ক্যান উইন। কিন্তু তুমি যদি চিন্তা করো যে না, আমাকে বলুক যে একক হবে নাকি গুচ্ছ হবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে নাকি অন্য বিশ্ববিদ্যালয় হবে, নাকি ওখানে গিয়ে দিতে হবে না এখানে দিতে হবে, তুমি পরীক্ষা কিভাবে হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি আসলে কি পড়ছো, তুমি আসলে কি আউটপুটটা দিতে পারছো।
সো তোমার প্রিপারেশন যদি ভালো হয়, যেরকম কোয়েশ্চেনই হোক, যেমন আমি যদি একটু বলি যে 2022-23 শিক্ষাবর্ষে মানে আমাদের শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এক্সামে কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেন মিসআপ এবং প্রবলেম হয়েছিল। লাইক বাংলায় ধরো তোমার 3-4টা এমসিকিউ সেম আনসার ছিল, ইংলিশে তোমার টার্সিয়ারি এডুকেশন নামে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছিল, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানে রিসেন্ট থেকে অনেক বেশি কোয়েশ্চেন এসেছে। সো এরকম যখন আনকমন হলো, অনেকে কিন্তু দেখা গেল যে ফেল করেছে, অনেকে আছে দেখা গেছে পাস করেছে কোনো রকমে বাট চান্স পেয়ে গেছে। সো অ্যাজ আ রেজাল্ট কি হয়েছে, তোমার কোয়েশ্চেন যদি কঠিন হয় কাটমার্কটা কমে আসে। লাইক ধরো গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ সহ 120-এ কাটমার্ক ছিল 72। কেন ছিল এত কম কাটমার্ক? কারণ তোমাদের কোয়েশ্চেন হয়েছিল একটু কঠিন। তো যারাই এটা পাস করতে পেরেছো তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়তে পারছি আমরা। সো সেক্ষেত্রেও যদি চিন্তা করি, এবছর কিন্তু কাটমার্কটা 72 থেকে বেড়ে 78-79 হয়ে গিয়েছে। তার মানে কি আসলে কি বোঝাচ্ছে যে তোমার প্রশ্ন যেমনই হোক, তোমার যদি প্রস্তুতি গোছানো থাকে তাহলে কিন্তু তোমার যদি কাটমার্ক কমে আসে তাহলে শুধু তোমার কমবে না, সবারই কমে আসবে। তাহলে কাটমার্ক কমে আসা মানে কোয়েশ্চেন কঠিন হওয়া। তাহলে কোয়েশ্চেন যদি কঠিন হয় কাটমার্ক কমে আসবে, তোমার চান্সে বাধা হবে না। অর্থাৎ কোয়েশ্চেন যদি সহজ হয় তোমার কাটমার্ক হচ্ছে বেড়ে যাবে, কিন্তু তুমি যদি কোয়েশ্চেন সহজ হয় আরো ভালো করো তখন কিন্তু আবার তুমি ঠিকই আগের প্রশ্নে 72 পেলে পরের প্রশ্নে 80 পেয়ে ঠিকই চান্স পেয়ে যাবে। সো আসলে ব্যাপারগুলো বোঝাচ্ছি। আর এইচএসসি এক্সামে কিন্তু 5-5টা নম্বর সমাসের উপর, আমি বারবার এমফাসাইজ করছি 5টা মার্কের উপর। তাই তোমরা অবশ্যই এই ক্লাসটি মন দিয়ে করবে, এবং কেউ যদি এই ক্লাসটি এখন না করতে পারো কোনো সমস্যা নেই, ক্লাসের রেকর্ডিংটা আমি রজত শুভ্র রায়ের অনিক নামে একটা পেজ আছে, ওখানে তুমি পেয়ে যাবে ক্লাসের রেকর্ডিং, এবং জ্যাকের যে অফিসিয়াল ফেসবুক পেজ যেটা থেকে আমি লাইভে এসেছি বা তোমাদের পড়াচ্ছি সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আমি সমাসে চলে যাচ্ছি। তো আজকে আমরা আসলে সমাস কি সেটা জানবো, তবে তার আগে আমরা জেনে নেব যে আজকে আমরা ক্লাসে কি কি সাজিয়েছি তোমাদের জন্য বা কি কি পড়াবো। তো আমরা চলে যাচ্ছি পড়ায়। তো প্রথমে আমি হচ্ছে তোমাদের দেখাবো যে সমাস কি সেটা আমরা আগে জানবো। লিঙ্কটা দেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও আজকের ক্লাসে। এবং কিছুক্ষণ আগে হয়তো এশার যে আজান হয়েছিল, তো এই কারণে খুব সম্ভবত ক্লাসটা বন্ধ রাখা হয়েছিল। তো তোমরা যারা স্টুডেন্ট আছো আগের অংশটা হয়তো দেখেছো যে আসলে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু একটা নিয়ে কাজ করছিলাম, এবং ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি কিন্তু ফার্স্টে নিয়ে নিয়েছি, আগের পার্টটাতে পাবে, এবং ক্লাসের রেকর্ডিং অবশ্যই তোমার ফেসবুকে আছে। তো যারা তোমার স্টুডেন্ট আছো এবং যারা স্টুডেন্ট না,
এমনি ক্লাসগুলো করতে পারো বা করতে পারেন বা দেখতে পারেন, কজ জব এক্সামের জন্য কিন্তু সমাজ খুবই অর্থবহ একটা টপিক, আমি আগেও বলেছি। তো আমরা এতক্ষণ আসলে কি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমরা কি কি পড়াবো। তো সেখানে হচ্ছে সমাজে আমাদের ক্লাস পাঠ্য কি সে নিয়ে আসলে আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং আশা করব আজকের ক্লাসটা আপনাদের জীবনে করা সমাজের অন্যতম সেরা একটি ক্লাসের মধ্যে পড়বে। তো আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখন আমরা ক্লাস পাঠ্য আমরা কি কি আসলে পড়াবো সেটা আরেকবার একটু রিভিউ করি, তারপর আমরা ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাসে হচ্ছে সমাস, যেহেতু একটি সমাসের একটি ক্লাস হচ্ছে, সুতরাং সমাসের ক্লাসে আমরা আজ ফার্স্টে পড়াবো হচ্ছে সমাসটা আসলে কি। মানে অনেকে বলেন না যে আসলে সমাস পড়তে লাগে 6 মাস। হ্যাঁ অবশ্যই, কারণ সমাস এত ফাস্ট একটা টপিক এবং খুবই ডিপ নলেজ না থাকলে আসলে সমাসে ভালো করাটা অনেক কষ্টের। এবং আমারও কিন্তু স্টুডেন্ট লাইফে দেখা গিয়েছে আমি ক্লাস যখন স্টার্ট করেছি পড়াশোনা বা পড়াশোনাগুলা স্টার্ট হয়েওছে, তখনও কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সময় আমার হচ্ছে সমাসে আমি অনেক স্ট্রাগল করেছি। সো যেহেতু এই টপিকটাতে আমি আমার স্কুল লাইফেও বেশ বা আমার স্টুডেন্ট লাইফেও আমি বেশ হচ্ছে স্ট্রাগল করেছি, তো আমার মনে হয়েছে যদি আমার বাংলা ব্যাকরণে অতি গুরুত্বপূর্ণ এবং যেটা আসলে সবার পারাটা খুবই কঠিন বা খুবই ডিপ নলেজ থাকতে হয়, লাইক ধরা যায় যে আজকের ক্লাসে আমি কিন্তু সমাসের একদম দ্বন্দ্ব সমাস থেকে শুরু করে অব্যয়ীভাব সমাস পর্যন্ত পড়াবো। তো সেখানে কিন্তু অনেক ধরন আছে। ধরা যাচ্ছে যে দ্বন্দ্ব সমাস কত ধরনের হতে পারে, তাদেরও কিন্তু বাংলা আসলে গ্রামার লিখতে হয় না, তাদের কিন্তু গ্রামার হচ্ছে এমসিকিউ করতে হয়। তখন দেখা দিল যে আসলে মা বাবা এই দ্বন্দ্ব সমাসটা কি বুঝিয়েছে, এটা কি মিলনার্থক। দা কুমড়া, দায়ের সাথে কুমড়ার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এটা কি বিরোধার্থক। আবার যদি বলি যে ভালো খারাপ, এটা কিন্তু আবার কি বলা যায় যে মানে মিলনার্থক না। তো এই যে দ্বন্দ্ব সমাস অনেক ধরনের হতে পারে, বহুপদী দ্বন্দ্ব আছে, একশেষ দ্বন্দ্ব আছে, তারপর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রথমা তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ থেকে সপ্তমী তৎপুরুষ আছে। আবার হচ্ছে বিভিন্ন ধরনের তৎপুরুষ সমাস কিন্তু হয়, অলুক তৎপুরুষ আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অনেক উপপদ তৎপুরুষ আছে, তো এই ক্ষেত্রেও ব্যাপার আছে। আবার কর্মধারয় সমাস কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমেয় কর্মধারয়। তো উপমান আর উপমেয়তে কিন্তু আমি দেখেছি শিক্ষক হিসেবে হোক কিংবা স্টুডেন্ট হিসেবে হোক বা আমার ফ্রেন্ডদের বা আমার জুনিয়রদের বা আমি যাদের ক্লাস নেই মূলত এইচএসসি ক্যান্ডিডেটদের দেখেছি কিন্তু যে ওরা একদম লাস্ট পর্যায়ে চলে এসছে তাদের পড়াশোনার, বা হচ্ছে ইন্টারের লাস্ট পর্যায়ে তাদের এক্সাম কয়েকদিন পর এখনো বলতেছে ভাইয়া উপমান কর্মধারয় আর উপমেয়ের মধ্যে পার্থক্য বুঝি না, অথবা অলুক দ্বন্দ্ব বা অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রী এগুলোর মধ্যে ডিফারেন্সটা আসলে কি, যে আমি কিভাবে বুঝবো যে এটা নয় তৎপুরুষ বা আমি কিভাবে বুঝবো এটা নয় বহুব্রী সমাস। তো এই যে তোমাদের মধ্যে একটা মানে ব্যাপার থাকে না যে আসলে তোমরা পড়াশোনাটা বুঝতে পারছো না বা তোমাদের পড়াশোনাগুলো সাজানো নেই, যে ভাইয়া আমি আসলে ক্লাসটা করছি বা আমি হচ্ছে বই খাতা নিয়ে বসেছি কিন্তু আমার সময় নেই, পর্যাপ্ত সময় আমার কাছে নেই। তো সেক্ষেত্রেও কিন্তু আসলে তোমার একটু মানে পরিশ্রম করতে হবে, কারণ আসলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, কি টু সাকসেস। সো ইন্ডাস্ট্রিয়াস তোমাকে হতে হবে, তোমাকে পরিশ্রমী হতে হবে। একটা সবাই কিন্তু বলে যে আসলে পরিশ্রমীরা কিন্তু কখনো হারে না। ধরো অনেকে আছে আমার যে ফ্রেন্ড যারা হচ্ছে অনেক চেষ্টা করেছে, ডিউতে চান্স পায়নি বা হয়তো আসেনি, কিন্তু তারা আবার অন্য সব ইউনিভার্সিটিতে টপ নচ রেজাল্ট করে ভালো সাবজেক্টে পড়ছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অনেক বিশ্ববিদ্যালয়। তো আমি কিন্তু দেখেছি যে যারা পরিশ্রমী তারা কিন্তু হারে না, হয়তো ঢাবি হয় না, অন্যগুলা হয়, অথবা তাদের অন্যগুলা হয় না, গুচ্ছ হয়, মানে কোনো না কোনো ভাবে তারা কিন্তু আসলে তাদের যে ডিজায়ার্ড পজিশন বা অ্যাডমিশনের আগে তারা চিন্তা করেছে যে আসলে আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, সেই আশাগুলো কিন্তু পূরণ হয়। অ্যান্ড ইভেন কিন্তু আমারও কিন্তু অনেক স্টুডেন্ট ছিল যাদের পড়ানোতে তারা এখন ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, কেউ জাহাঙ্গীরনগরে ইংলিশের চান্স পেয়েছে, কেউ রাজশাহীতে পড়ছে, কেউ রাজশাহীতে আইন বিভাগে আছে, আমার ডিরেক্ট স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আছে। অথবা এরকমও ছিল যে রাজশাহী ইউনিভার্সিটিতে ল পেয়েছে, ডিইউতে অ্যানথ্রোপলজি পেয়েছে। সো আমি আমার প্ল্যাটফর্মের গুরুত্বর জন্য বা হচ্ছে ঢাকার বাইরে যাব না বা হচ্ছে বিভিন্ন কারণে আমি রাজশাহী ল কিন্তু আমি না নিয়ে হচ্ছে কি বলা যায়
ঢাবির অ্যানথ্রোপলজি এসেছি। সো আমার অনেক স্টুডেন্ট আছে, যারা একটা ছেলেও আছে যে জুনিয়র, যে আমার মতো অবস্থায় ডিউতে অ্যানথ্রোপলজি আর ইউতে ল। তো আমি ওকে সাজেস্ট করেছি যে তোমার যেটা হয়, সো সে রাজশাহীতে গিয়েছে। আবার অনেকে আছে যে ডিউতে হচ্ছে উর্দু, আরবি এরকম, সরি উর্দু, ফার্সি, সংস্কৃত, পালি এরকম সাবজেক্ট পেয়েছে, কি আবার রাজশাহীতে বা অন্য ইউনিভার্সিটি ল ইংলিশ পেয়েছে। তো এরকমও দেখেছি ওরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ল বা অন্য কোথাও ল বা ইংলিশ ছেড়ে ঢাবিতে এসেছে প্ল্যাটফর্মের জন্য। লাইক এখন আমি যেরকম প্ল্যাটফর্ম পাচ্ছি, আমি কিন্তু অনলাইনে ক্লাস নিতে পারছি। সো ঢাকা ইউনিভার্সিটির কিন্তু আলাদা একটা গুরুত্ব যে ডিপার্টমেন্টই পড়ো না কেন আছে। এবং আমার যেহেতু অ্যাব্রোডে যাওয়ার ইচ্ছা, সেক্ষেত্রেও কিন্তু আমি আসলে অ্যানথ্রোপলজিটাকে বেশি প্রাধান্য দিয়েছি। সো ইটস ইওর চয়েস যে তুমি আসলে কোথায় যাবা, তুমি টপ নট সাবজেক্টে পড়ে করবা নাকি হচ্ছে অ্যানথ্রোপলজি কিন্তু সেরকম ভালো সাবজেক্ট। সো সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ক্ল্যাশিং কিন্তু থাকেই। সো আমার পরামর্শ হচ্ছে তোমরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য চিন্তা করো, যে তোমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি তোমার লক্ষ্য হচ্ছে ভালো সাবজেক্টে পড়া। এখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমার সাবজেক্ট ভালো না এরকম অনেকে বলে, বাট ব্যাপারটা হচ্ছে কি সব সাবজেক্টই কিন্তু ভালো, অবশ্যই সব সাবজেক্ট ভালো। কারণ যদি কোনো সাবজেক্ট ভালো না হতো তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেগুলো পড়ানো হবে, বা কেন অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো পড়ানো হচ্ছে, কারণ এগুলোর দরকার আছে আসলে। তো আমরা যদি আমাদের একাডেমিক রিলেটেড পড়াশোনায় যাই, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে আমাদের হচ্ছে সেগুলো যদি গুরুত্ব দেই, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমি ভালো করতে পারি, বা দেশের বাইরে যেতে পারি, বা রিসার্চ ওয়ার্ক করতে পারি, বা দেয়ার আর মেনি মেনি কাইন্ড অফ সাব ফিল্ডস। সো আমি আমার সেই একাডেমিক পড়ায় আমি মনোযোগ দিতে পারবো তখনই যখন আমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি যখন ঢাকা বিশ্বে চান্স পাবো, বা আমি যখন রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, অধিভুক্ত 24 বিশ্ববিদ্যালয়, এবার দুটো বাড়ালো, তারপর হচ্ছে কি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে অথবা বিসিএসসি গুরুত্ব দিব, বা বিসিএস বা একাডেমিকে দিব। কিন্তু আমি যে বিসিএস বা একাডেমিকে গুরুত্ব দিব, সেটার জন্য কিন্তু তোমাকে এইচএসসি তে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে হবে, যাতে তুমি এক্সাম দিতে পারো, বা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে এই রেজাল্টের দিক দিয়ে। তো সেই ক্রাইটেরিয়া গুলো যেন মানে ফুলফিল করতে পারো, যে না আমি এক্সাম দিচ্ছি, আমার রেজাল্ট যাই হোক আমি সব সাবজেক্টই পাবো যদি আমি ভালো করি। তো তুমি একাডেমিক বা অন্য জব সেক্টরে বা অন্য কিছু তুমি তখনই চিন্তা করবে যখন তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। সো ঢাকা ইউনিভার্সিটি চান্স আগে পেতে হবে, এবং চান্স পেতে অবশ্যই 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 তোমার সমাজ কিন্তু প্রতি বছরই একটা বা দুইটা করে কোয়েশ্চেন থাকে, সেটা যেভাবেই হোক প্রত্যক্ষভাবে থাকতে পারে বা পরোক্ষভাবেও থাকতে পারে। এবং আমরা মূলত আজকের ক্লাসে ফোকাস করছি 24-25 ভর্তি ইচ্ছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি ইচ্ছু তাদের জন্য, এবং এর পাশাপাশি মেইনলি মুখ্যত এই মুহূর্তে তোমাদের এইচএসসি তে ফোকাস করাটা বেশি জরুরি। এইচএসসির পরে কিন্তু আমরা সবাই আছি তোমাদের জন্য। তো এইচএসসিটা যেহেতু আগে, তো আমি আজকে সমাজ দিয়ে বাংলা দ্বিতীয় পত্র শুরু করেছি, এবং সামনে কিন্তু এইচএসসির আগেই কিন্তু আমি আর সমাজ ছাড়া আরো বাংলা ব্যাকরণে আর যেসব টপিক গুলো বুঝতে সমস্যা হয়, অথবা সাজেশন ক্লাস নিতে পারি, অথবা বাংলা দ্বিতীয় পত্র কিভাবে তুমি আরো ভালো করতে পারো সেই বিষয়ে আমি সাজেশন ক্লাসও নিতে পারি। তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে তোমার ক্লাসগুলো যখন আমি নিচ্ছি, তখন কিন্তু দেখা যাবে কি হচ্ছে, যে আমি যখন ক্লাসগুলো নিচ্ছি তখন কিন্তু তোমার যে ডাউট গুলো আছে এগুলো সলভ হচ্ছে। সো আমার মেইন টার্গেট এখন সামনে যেহেতু এইচএসসি 24, এবং খুব বেশি দিন আসলে নাই তোমাদের, মানে 1 মাসেরও কম সময় বা এরকম আশেপাশে আছে। তো সেক্ষেত্রে যদি তুমি সমাসে দুর্বল হয়ে থাকো, এবং এইচএসসি তে 5 মার্ক সমাসে, সুতরাং এইচএসসির জন্য হলেও তোমার সমাজটা খুব ভালো পড়তে হবে। তাহলে এখন আমরা ক্লাসে চলে যাই, কারণ অনেকক্ষণ ধরে কিন্তু আমরা আসলে সমাজ সম্পর্কে কিছু বলছি বা ওভারভিউ দিচ্ছি, এবং ক্লাসে আমরা এখন আসলে যাই নাই। এখন আমরা ক্লাসে যাচ্ছি, আশা করি তোমরা ক্লাসগুলো করবে, তোমরা কমেন্ট করতে পারো, তোমরা শেয়ার দাও, তোমাদের ফ্রেন্ডদের বলো যে এই দাদা ক্লাস নিচ্ছে, ক্লাসে চলে আয় তোরা সব। কারণ আসলে মেইনলি অনলাইনে কেন ক্লাস নেওয়া হচ্ছে, ব্যাপারটা তো এরকম করা যেত যে আমি আসলে একটা ব্যাচ নিচ্ছি অফলাইনে, সো অনেক স্টুডেন্ট আছে আমার, তারা ধরো ক্লাস করলো, তো 30 জন 40 জনকে পড়াচ্ছি। কিন্তু অনলাইনে আমরা পড়াচ্ছি কেন, কারণ হচ্ছে অনলাইনে হয়তো আমি ক্লাসটা ফ্রি করাচ্ছি, আমি হয়তো এই ক্লাসটা করে হয়তো সেরকম কিছু মানে হচ্ছে না, কিন্তু
এর ফলে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব শিক্ষার্থীরা আছে যাদের আসলে সেই সুবিধাটা নেই বা ফিনান্সিয়াল ক্ষমতা নেই বা যাদের বাবা মা এত ধনী না বা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা দেখা যাচ্ছে যে আন্ডার প্রিভিলেজ কিছু চাইল্ড আছে, অনেকে আছে এতিমখানা থেকে পড়াশোনা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে, অনেকে আছে এতিমখানা থেকে পড়াশোনা করছে বা আন্ডার প্রিভিলেজ ওয়েতে পড়াশোনা করে এখন অনেক বড় বড় অফিসার হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরো অনেক কিছু হয়েছে, রিসার্চার হতে পারে, সেটা টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, অনেক কিছু হয়েছে। সো তুমি যেখানেই যেভাবেই পড়ো না কেন সবকিছুতে কিন্তু গুরুত্ব আছে। তো এইচএসসিতে যেহেতু 5 মার্ক সমাসে থাকছে, সুতরাং সমাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং তুমি যদি সমাস স্কিপ করতে চাও তোমার কিন্তু একটা ডিসক্রিপটিভ কোয়েশ্চেন আনসার করতে হবে, বা প্রকৃতি প্রত্যয় কিন্তু প্রতিবার আসে না অল্টারনেটিভ হিসাবে। তোমরা যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু দেখবে যে প্রকৃতি প্রত্যয় মাঝে মাঝে আসে না, তখন রিলেটিভ দিয়ে দেয়, তখন দেখা যায় কি স্টুডেন্টরা সমাস না পারলে অন্যগুলো দিতে যায়, টাইম লস হয়, নাম্বার কম পায়, এবং পরে এসে এ প্লাস এ মাইনাস বা এ প্লাস মিস করে বা টেনে টুনে পায়, বা এ প্লাস মিস করলে এ বাই এ মাইনাস পেয়ে কান্নাকাটি করে যে ভাইয়া কেন আমি সমাসটা পড়লাম না। তো বাংলা দ্বিতীয় পত্রে যতগুলো টপিক আছে আমি অ্যানালাইসিস করেছি বা আমি পড়েছি, সবচেয়ে বেশি কঠিন এবং সবচেয়ে বেশি অর্থবহ টপিক কিন্তু আমার দিন শেষে হচ্ছে কি, দিন শেষে সমাস। তো যেহেতু এটা একদম অর্থবহ একটা টপিক এবং এই টপিকটা যেহেতু তোমাদের জন্য অত্যন্ত জরুরি, তাই আজকে আমি প্রথম ক্লাস হিসাবে আমার জ্যাকে ফার্স্ট ক্লাস এটা, এবং আমার লাইভ ক্লাস বলতে গেলেও এটা খুবই শুরুর দিকের একটা ক্লাস। এর আগে 2-1টা নিয়েছি, বাট এত পাবলিক প্লেসে বা হচ্ছে আমার সাথে হয়তো এখন যুক্ত অনেক কম আছো, ধরো 10 জন আছো, 20 জন আছো বা এরকম আছো, কিন্তু যখন এই ক্লাসটা আমি শেষ করব তখন কিন্তু এটা লাইভ রেকর্ডিংটা আমার পেজে থাকছে, জ্যাকের পেজে থাকছে, আমার নিজের আইডিতে থাকছে, আমার হচ্ছে যারা শেয়ার করবে তারা পাবে। সো সব দিক দিয়ে কিন্তু আসলে এই ক্লাসটার যে এঙ্গেজমেন্ট এটা হয়তো এই মুহূর্তে অনেক কম আছে, তাই তো এখন কিন্তু তোমার ক্লাসের এঙ্গেজমেন্টটা অনেক কম, বাট যখন তুমি রেকর্ডিংটা দেখবে তখনও কিন্তু তুমি সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? তো ইভেন আমি ক্লাস শেষে একটা গিভওয়ে দিচ্ছি, যে ক্লাস শেষে আমি তোমাদের একটা 30 মার্কের একটা এক্সাম নিব, মানে সামনাসামনি না, সেটা হচ্ছে তোমরা খাতায় লিখে বা ফোনে টাইপ করে আনসার সহ, মানে ফার্স্টে ব্যাস বাক্য, তারপর সমাস, মানে শব্দ, সমস্ত পদ, এবং এরপর কি সমাস সেটা লিখে 1 থেকে 30 সিরিয়াল করে আমাদের পোস্টের কমেন্ট বক্সে দিতে পারো, জ্যাকের ইনবক্সে দিতে পারো, আমার ইনবক্স না, জ্যাকের ইনবক্সে দিতে পারো, বা এই ক্লাসের কমেন্ট বক্সে দিতে পারো, বা হচ্ছে আমরা একটা আলাদা পোস্ট করলাম যে এই 30টার হচ্ছে তোমরা হচ্ছে আনসার লিখে আমাদের পাঠাও। তো এর মধ্যে যারা 30টার মধ্যে 30টাই ঠিক মতো সমাস নির্ণয় করতে পারবে, এবং এই 30টা কিন্তু আমি ক্লাসে হয়তো পড়াচ্ছি না, কিন্তু এই ধরনের পড়াচ্ছি। আবার এরকমও আছে 30টার মধ্যে যে আমি ক্লাসেও পড়িয়েছি বা ক্লাসেও আমার ওই 30টা আছে, বা আমার সাজেশন অংশে এগুলো আছে, কিন্তু হয়তো অনেকগুলো নেই, আবার অনেকগুলো আছে। সো সেই দিক দিয়ে চিন্তা করলেও কিন্তু তোমাদের ওই 30টা যদি তুমি সলভ করতে পারো ইনস্ট্যান্ট ক্লাস শেষে ভালো করে ক্লাস করে, তার মানে কিন্তু তোমার আসলে সমাজটা হয়ে গেল, শেষ হয়ে গেল, পড়া শেষ। তো সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছে তাদের সকলকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রজত শুভ্র রায়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখন আমরা আসলে কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই, কারণ সমাজটাই অনেক বড় টপিক এবং এটা কিন্তু একটা ম্যারাথন ক্লাস, প্রায় 2.5-3-4 ঘন্টার একটা ক্লাস। সো সেই ব্যাপারে আসলে আমাকেও তোমরা একটু কোঅপারেট করো আসলে, কারণ না হলে কিন্তু ক্লাসটা আসলে যে এতক্ষণ ধরে আমরা চিন্তা করেছি যে সমাজে আমাদের এক ক্লাসে সব শেষ করে দিব, এমনও হতে পারে যে পড়াতে পড়াতে রাত 11টা-12টা বেজে গেল। তাও আমার দায়বদ্ধতা হচ্ছে আমি তোমাদের শিক্ষক, এবং আমার ইচ্ছা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা ফ্রি ক্লাসটা করুক, যারা চাকরির পরীক্ষার্থী আছেন তারা ক্লাসটা করুক, কারণ সমাজ অনেক অর্থবহ। তো এখন আমি ক্লাসে ফিরে যাচ্ছি। সো আমরা এখন সমাসের পরিচিতি জানবো, সমাসের প্রকারভেদটা জানবো, এবং আমরা কিন্তু এখন তোমার কোন প্রকাশে কোন পদ প্রধান, ঠিক আছে, কোন সমাসে কোন পদ প্রধান, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ইজিতে পড়াশোনাটা খুব নারিশ হয়ে যাচ্ছে, তাই তো? সো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এরপর চলে যাব। সো এখন আমি হচ্ছে পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাস অর্থানুসারে কি কি হতে পারে। আমরা যদি একটু আসি এদিকে যে আসলে কি কি হতে পারে। সো এখানে আছে কি অর্থানুসারে মিলনার্থক হতে পারে,
আগেই বলেছি মা বাবা দাদা দাদি হতে পারে মিলনার্থক, তারপর কি হতে পারে বিরোধার্থক হতে পারে, তারপরে কি হতে পারে ক্লাসটা হচ্ছে তোমার এটা কি বিপরীতার্থক হতে পারে। তো এখানে আরো অনেক কিছু আছে, সংখ্যাবাচক দ্বন্দ্ব, তারপর গঠনানুসারে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, যেমন বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। তো এগুলোতে কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি মানে অনেক প্রশ্ন থাকছে যে আসলে ভাই এটা কিভাবে আসলে হয়, কারণ আমরা বুঝবো কিভাবে যে এটা আসলে মিলনার্থক, এটা হচ্ছে কি বিরোধার্থক, এটা বিপরীতার্থক। সো এই জন্য কিন্তু আজকে আমরা ক্লাসে আছি, ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা এই ক্লাসে আছি। তো এখন আমি এরপর চলে যাই কি কি পড়াবো সেটার লিস্ট, এবং বিস্তারিত ক্লাসে পড়ানো হবে। সো তোমরা একটু ধৈর্য ধরো, আমি কি পড়াবো সেটা তোমরা যদি আগে জেনে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে সুবিধা হবে যে আসলে তোমাদের মধ্যে কয়জন এঙ্গেজ আছো, কয়জন এঙ্গেজ নাই, এবং তোমরা পারছো কিনা বা তোমরা বুঝতেছো কিনা। সো যেহেতু এটা একটা ম্যারাথন ক্লাস আমি আগেই ঘোষণা করে দিয়েছি, এবং এই 30টা হচ্ছে সমাস যারা পারবে তাদের মধ্যে দৈব চয়নে একজনকে আমরা জ্যাকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অ্যাডমিশনের একটি বই উপহার হিসেবে দিব। তো এবং সেটা কুরিয়ার করা হবে। সো যেহেতু তোমরা আছো, তোমরা কিন্তু এই গিভওয়ে সুযোগটা নেয়ার জন্য হলেও, যেখানে আমরা এমন একটি বই দেব তোমাদের, হয়তো বলতে পারছি না কি দিব, বাট যে বইটাই আমরা দিব এটা তোমার অ্যাডমিশন লাইফে মাস্ট কিনতে হবে, কারণ সেসব বইগুলো তোমাকে এমন ভাবে গোছানো আছে যার মাধ্যমে তুমি ঢাবিতে বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তো সেগুলো গিভওয়ে একটা আছে, ক্লাস শেষে সারপ্রাইজ একটা গিভওয়ে আছে। এবং আমি আগেও বলেছি আমি হচ্ছে তোমাদের এইচএসসির আগ পর্যন্ত যতগুলো ক্লাস নিব বাংলা দ্বিতীয় পত্রে বা ব্যাকরণে সবগুলোতেই একটা করে গিভওয়ে থাকবে, এবং যারা সবচেয়ে বেশি শেয়ার করবে বা যারা সবচেয়ে বেশি ক্লাসে মনোযোগী থাকবে, ধরো আনসার দিচ্ছে, অথবা যারা হচ্ছে ক্লাস শেষে যে আমরা একটা ফিডব্যাক একটা দিয়েছি সেই ফিডব্যাক যে পোস্ট হবে বা ফিডব্যাক ক্লাসের শেষে আমি দেখাবো, সো ওই 30টা সমাসের ব্যাসবাক্য সহ অর্থ যারা হচ্ছে আমাদের কাছে দেবে তাদেরকে আমরা জ্যাকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মূলত মানে সেই বইটা আমি হচ্ছে কিনে দেবো আর কি। সো সেই বইটা তোমাদের জন্য খুবই অপরিহার্য হবে। সো যেহেতু তোমাদের জন্য একটা প্রাইজেরও একটা ব্যাপার আছে, যে সবচেয়ে বেশি ক্লাসে এঙ্গেজ থাকলো বা যারা হচ্ছে ওই 30টা কোর্সে 30টাই পারলো, সো তাদের কিন্তু একটা সুযোগ থাকছে যে ফ্রিতে একটা বই বুঝে নেওয়ার। তোমাদের মনোযোগ ইকুয়াল টু তোমাদের জন্য একটা আমাদের উপহার, জ্যাকের পক্ষ থেকে একটা উপহার বা আমার পক্ষ থেকে একটা উপহার। তো এরপর আমরা চলে যাচ্ছি কর্মধারয় সমাসে। তো কর্মধারয় সমাসে কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে, ঠিক আছে। তো কর্মধারয় সমাস কিন্তু মানে প্রকারান্তে বা একান্তে কিন্তু কর্মধারয় সমাস খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কর্মধারয় সমাস অনেক ধরনের হতে পারে, সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। এবং সাধারণ কর্মধারয়ের 4টা ভাগ আছে, একটা হচ্ছে বিশেষ্য বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ বিশেষণ, একটা হচ্ছে বিশেষণ বিশেষ্য, আর একটা হচ্ছে বিশেষ্য বিশেষণ। তো এই স্লাইডটা কিন্তু ক্লাস শেষে আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, এবং সেটা যদি না হয় তোমাদের জন্য ক্লাসের রেকর্ডিং আছে, সো তোমরা ক্লাসটি করবে। এরপর আমরা অব্যয়ীভাব সমাসটা পড়বো, এবং আমি কিন্তু অব্যয়ীভাব সমাসের জন্য একটি নেমোনিক পেয়েছি, এবং আমার যে টিচার ছিল লাস্ট ইয়ার, যদি আমি নামও বলি, যে কিংবদন্তির যে রাইটার স্যার ছিল, উনি কিন্তু এই নেমোনিকটা আমাদের শিখিয়েছিলেন। সো এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ অবশ্যই। সো নেমোনিকটা আমরা পড়বো, মনে রাখার উপায় কিভাবে আমরা সেটা দেখাবো, তারপর তোমার অর্থ উদাহরণ কি কি আছে সেটাও কিন্তু আজকে ক্লাসে আমরা দেখিয়ে দেব। ওকে, সো এরপর যদি যাই আমরা, সেটা হচ্ছে দ্বিগু সমাস। তো দ্বিগু সমাসেও কিন্তু তোমার চেনার উপায় নির্ণয়টা, কিন্তু দ্বিগু সমাস কিন্তু চেনা সবচেয়ে সহজ। হয় সংখ্যাবাচক দিয়ে শুরু হবে, শুরুতে সংখ্যাবাচক কিছু থাকবে এবং শেষে সমাহার থাকবে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে দ্বিগু সমাস কতটা সহজ তোমার জন্য। এবং এসএসসি এইচএসসিতেও কিন্তু দেখা যায় যে 8টার মধ্যে একটা দ্বিগু থাকেই। সুতরাং তুমি যদি বুঝতে চাও যে সমাহার ব্যাসবাক্যে সমাহার হলেই সেটা দ্বিগু, তাহলে কিন্তু তোমার 1 নাম্বার কিন্তু শিওর হয়ে যাচ্ছে 5-এর মাধ্যমে। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে নিত্য সমাসে। নিত্য সমাস আছে, প্রাদি সমাস আছে, এগুলো কি তোমাদের আমি আবার বিস্তারিত বলবো, যে এখানে নির্ণয় সূত্র আছে যে কিভাবে বুঝবে এটা নিত্য সমাস। এখানে ব্যাসবাক্য নির্ণয় আমরা শেখাবো, তারপর বিশেষ 3 ব্যতিক্রম সূত্রের, অর্থাৎ নিত্য সমাস কিন্তু সূত্রের ক্ষেত্রে ফার্স্টে আমরা বলতে পারি যে নিত্য সমাস কি, লাস্টে অন্তর থাকবে। দেশ থেকে কি হয়, দেশান্তর হয়, দেশান্তর, লোকান্তর, কালান্তর, এছাড়াও আর অনেক কিছু হতে পারে। সো এই যে আমরা নিত্য সমাস পড়বো, তারপর আমরা যাচ্ছি কিসে, আমরা যাচ্ছি হচ্ছে প্রাদি সমাসে। প্রাদি সমাসেও ব্যাপারটা অনেকটা এরকম যে
উপসর্গ সাধিত প্রাদি সমাস আছে, এটা সূত্র পড়াবো আমি। তারপর হচ্ছে এটার তোমার কি থাকছে, এটার হচ্ছে তোমার উদাহরণ থাকছে। তো সব দিক দিয়ে কিন্তু সমাসের একটা ফুল প্যাকেজ হতে যাচ্ছে। এরপর বহুব্রীহি সমাসের কিন্তু অনেক প্রকারভেদ। আমরা কিন্তু এইচএসসি এক্সামে তোমাদের কিন্তু এটা বাধ্যতামূলক না যে কোনটা ব্যতিকরণ বহুব্রীহি, কোনটা ব্যতিহারিক বহুব্রীহি, কোনটা হচ্ছে তোমার মধ্যপদলোপী বহুব্রীহি, এত কিছু লেখা লাগবে না। তুমি জাস্ট যেগুলা মেইন সেগুলো তুমি লিখবা। লাইক নয় বহুব্রীহি হলে মাস নয়ও লিখতে হবে। তারপর ধরো তোমার হচ্ছে ব্যতিহার বহুব্রীহি হলে ব্যতিহার লিখতে হবে। সো ইন দিস কেস তোমাদের এক্ষেত্রেও কিন্তু সমাসে ক্লাসটা এরকম হবে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এখন হয়তো দেখা যাচ্ছে যে সমাসের ক্ষেত্রে তোমাদের ক্লাস কিন্তু চলছে, হয়তো লোডশেডিং বা সিস্টেম লস হয়েছে, ক্লাস কিন্তু চলছে। সো সেদিক দিয়েও কিন্তু আমরা আসলে তোমাদেরকে হেল্প করতে পারি। আর সমাসের ক্লাসে আসলে তোমার যতটা না তোমার এঙ্গেজমেন্ট প্রয়োজন পিছনে, তার চেয়ে বেশি আমি প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমাদের ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে নেয়ার আমরা সর্বত্র চেষ্টা করছি, এবং আমরা অবশ্যই চেষ্টা করব ক্লাসটি যেন পূর্ণাঙ্গ আমরা নিতে পারি। তো হয়তো তোমার হচ্ছে কিছু সিস্টেম লস হয়েছে, জন্য দেখা যাচ্ছে পিছনে কালো হয়ে যাচ্ছে, সেটা ফ্যাক্টর না, আমি ক্লাস কিন্তু নিয়ে যাচ্ছি। এবং আমার কাছে হয়তো স্লাইডটা যদি আমাকে প্রোভাইড করা হয়, যদি স্লাইডটা যদি দিতে পারেন, যে ফোনটা দেন, ফোনের মধ্যে তো নেট আছে, হটস্পটে তো চলতেছে ক্লাস। সো এখানে আমি যদি একটু মানে তোমাদের স্লাইডটা দেখাই তাহলে হয়তো তোমাদের জন্য ভালো হবে, কারণ যেহেতু হটস্পট মানে ক্লাসটা চলছে, সুতরাং কোনো প্রবলেম নাই। সো এখানেও একটা ব্যাপার যে আসলে ক্লাসটা তোমার হচ্ছে কেমন হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমার স্লাইডটা প্রয়োজন, মানে আমার নিজের জাস্ট হচ্ছে একটু জাস্ট বোঝার জন্য যে আসলে আমি কোথায় আছি। ঠিক আছে, তো সেই স্লাইডটা কিন্তু আমরা আবার আমাদের ক্লাস শেষে কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু একটা খুব ভালো এঙ্গেজমেন্ট পাচ্ছ বলে আমি আশাবাদী। এবং ক্লাসগুলো কিন্তু অবশ্যই চলতে থাকবে। হয়তো কারেন্ট চলে গিয়েছে, একটু পর আবার আসবে, তখন আমরা আসলে ব্যাকের যে সাপোর্টটা আমরা পাবো, ব্যাকড্রপের সাপোর্টটা আমরা পাবো। সো এখানে হচ্ছে তোমাদের ক্লাসের হচ্ছে